নিয়ে সপ্তাহ জুড়ে তোলপাড় সারা দেশ জুড়ে। তিনটি ঘটনা প্রেক্ষাপট আলাদা হলেও কোথাও না কোথাও গিয়ে এই তিনটি ঘটনায় হয়তো এক জায়গায় আমাদেরকে দাঁড় করাচ্ছে। একটি প্রশ্ন বারবার সামনে আসছে, দায় আসলে কার? কিংবা এই ঘটনাগুলো কিংবা রাষ্ট্রের এত গুরুত্বপূর্ণ সংবেদনশীল পদে যারা দায়িত্ব পালন করেছেন তাদের কেন এই ধরনের জবাবদিহিতার আওতায় আসতে হচ্ছে? কেন আসলে একজন সংসদ সদস্য, একজন সাবেক পুলিশ প্রধান এবং একজন সাবেক সেনা প্রধান তাদেরকে নিয়ে আমাদের নতুন করে এভাবে ভাবতে হচ্ছে? তাহলে দায় আদৌ কেউ নিবে কিনা? সরকার সেই দায় নেবে নাকি আসলে কোনো ব্যক্তির দুর্নীতির সাথে সরকারের কোনো দায় নেই? এই সব কিছুর আমরা আজকে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। দেশ সাম্প্রতিকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। দর্শক, ব্যক্তির দুর্নীতি ও সরকারের দায়, এই নিয়ে আজকের এই আলোচনায় আমার সাথে আছেন সুভাষ সিংহ রায়, রাজনীতি বিশ্লেষক ও বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত লেখক, এবং আছেন নীলোফার চৌধুরী মনি, স্বনির্ভর বিষয়ক সম্পাদক, বিএনপি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। সুভাষ সিংহ রায়, আপনাকে দিয়ে শুরু করতে চাই। শুরুতেই বলছিলাম তিনজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তিনজনই আসলে রাষ্ট্রের খুবই সংবেদনশীল তিনটি পদে দায়িত্বরত ছিলেন। দুজনের কথা যদি আমি একটু শুরুতে বলি, অর্থাৎ একজন সাবেক পুলিশ প্রধান এবং একজন সাবেক সেনা প্রধান, তাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে দুর্নীতির অভিযোগ, এবং একজন এমপি তিনি পার্শ্ববর্তী একটি দেশে গিয়ে নিহত হয়েছেন। দায় কি আসলে সরকার নেবে কিনা? কিংবা যে এমপি নিহত হয়েছেন তার বিরুদ্ধে বিশাল চোরা কারবারির এক ধরনের কথা সামনে আসছে। সবকিছু মিলিয়ে আসলে সরকার বলতে চাইছে তারা যথেষ্ট রকমের তাদের মাঝে এক ধরনের অস্থিরতা আছে কিংবা তারা অস্বস্তিতে আছে, কিন্তু দায় আসলে সরকারের নয়, তাই কি? প্রশ্ন তো আপনি করেছেন, কিন্তু উত্তর তো আমাকে দিতে হবে। আর স্বনির্ভর বিষয়ক সম্পাদকের সাথে একজন সঞ্চালক নির্ভর একজন ব্যক্তির কথা বলাটা খুব কঠিন। নিশ্চয়ই বোঝাতে পেরেছি, নাহলে আরেকবার বলবো। এখন জীবন দশাটা অসাধারণ কবিতা আছে, অদ্ভুত আধার এক। আপনি যেহেতু সাহিত্য অনুরাগী এবং আপনার এটা নখদর্পণে আছে, অদ্ভুত আধার এক এসেছে পৃথিবীতে আজ, যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা, যাদের হৃদয়ে প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই, পৃথিবী আছি অচল আজি তাদের সুপরামর্শ ছাড়া। আমার কাছে মাঝে মাঝে তাই মনে হয়। এবং এই যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে বাংলাদেশের ভিতরের যে সম্প্রদায়, যে সম্প্রদায়কে আমি বলি বাংলাদেশ বোধে, যারা কখনো জাগ্রত হয়নি, তারা তো ক্রমাগতভাবে 15 বছর যাবৎ নানান ধরনের চক্রান্ত করেছে। আপনি বুঝলেন কি করে এই চক্রান্ত বাইরে এগুলো? কিন্তু যাদেরকে নিয়ে না আসলে না, আমরা আমি আলোচনা সমালোচনা প্রমাণিত করছি প্রমাণিত তারা তো এই সরকারের অধীনেই এই দায়িত্বরত ছিলেন। জেনারেল সরাদ্দি তো এই সরকার প্রধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করেছেন। অতএব আর প্রমাণিত সত্য বাইরে কথা বলা খুব মুশকিল। এখনো পর্যন্ত কিন্তু প্রমাণিত হয়েছে কোনো কিছু, কোনো জাতীয় এবং আন্তর্জাতিক কোনো আদালত থেকে কি রায় দেওয়া হয়েছে? আর একজন সংসদ সদস্য নির্বাচিত হন জনগণের দ্বারা, জনগণ তাকে নির্বাচিত করেছে, এবং তার হত্যাকাণ্ড খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। এবং যে গণমাধ্যমে যা কিছু উঠে আসছে সেটা বড় নিষ্ঠুর একটি প্রক্রিয়া, বড় নিষ্ঠুর। তার চেয়ে বড় নিষ্ঠুর, তার হত্যাকাণ্ডের বিচার দাবি না করে ওইদিকে আমরা ধাবিত না হয়ে সে কোথায় কি করেছে, কত দুর্নীতি করেছে, এই নিয়ে আমরা অনেক গাল গল্প দেখছি। এটা কি কোনো নৈতিকতার সমর্থন করে? তা যা কিছু হচ্ছে লিগাল চ্যানেলে হচ্ছে, সরকার কিন্তু নিষ্ক্রিয় না। কিন্তু সরকার বারবার বলছে তারা যথেষ্ট ভাবে আসলে চেষ্টা করছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে বিচার আচার করার জন্য, কিন্তু সরকার বারবার দায় এড়িয়ে যেতে চাইছে। সেটিও কি আসলে সুযোগ আছে? আপনি কি মনে করেন দায় এড়িয়েছে? দায় এড়েলে কিন্তু দুর্নীতি দমন কমিশনকে তো প্রায় সকলে বলতো জ্ঞানী গুণীজন, দাঁত নেই নোক নাই, তারা তো যে তাদের আইনে যে কার্যক্রমগুলো চলছে সেখানে কি সরকার বাধা দিয়েছে? আর আন্তর্জাতিক সম্প্রদায়ের কথা বলি, কোভিডকালীন সময় আন্তর্জাতিক সম্প্রদায় বলেনি যে লাশ দাফনের লোক পাওয়া যাবে না? আন্তর্জাতিক গণমাধ্যম, নেত্র নিউজ বলেনি, আল জাজিরায় আসেনি? 2013 সালে 5ই মেতে আল জাজিরা তারা সংবাদ পরিবেশন করে। আবার তারাই কিন্তু বলছে অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান বলে জেনারেল আজিজের বিরুদ্ধে এক ধরনের আমরা ডকুমেন্টারিও দেখেছি। মনে করছেন এইগুলোই তো আমি বলছি। এই যে বললাম অদ্ভুত আধার এসেছে পৃথিবীতে আজ, যারা এই কথাগুলো বলছে, মানে এখন মনে হচ্ছে যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা। অর্থাৎ এই ঘটনাগুলো আসলে কোনো না কোনো ভাবে ষড়যন্ত্রকারীদের সৃষ্টি বলে আপনি মনে করছেন? আমি আমি এতক্ষণ ধরে যা বললাম, আপনি কি কিছুটা কি আমার কথা বুঝতে পেরেছেন? সব কথা তো আমি অ্যাক্টিভ ভয়েসে বলি নাই, প্যাসিভ ভয়েসেও বলছি। খুব স্পষ্ট করে এটা বলেছিল না কোভিডকালীন সময়
রেমিটেন্স বন্ধ হয়ে যাবে। ক্রমাগতভাবে চক্রান্ত করে বলা হয়েছিল না যে বাংলাদেশে রেমিটেন্স পাঠাবেন না? বলা হয়েছিল কিনা? বলেনি। বাংলাদেশের লাখ লাখ মানুষ না খেয়ে মারা যাবে। বাংলাদেশের একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক জরিপ নিয়ে আপনার টেবিলে আলোচনা হয়েছে না? হয়েছে কি? এবং আপনি 98 সালে যে ভয়াবহ বন্যা হয়েছিল তখনও মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন। আল জাজিরা, বিবিসি এবং CNN দুটি আন্তর্জাতিক গণমাধ্যম বলেছিল 10 মিলিয়ন পিপুল মারা যাবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একটি মানুষকে না খেয়ে মরতে দেয়নি। বিরোধীরা আসলে যেভাবে যা চাইছেন এই যে সেটি হচ্ছে না। ষড়যন্ত্রের যে কথা কারা বলছে, যাদের কপালে বিশ্ব কলঙ্কের দাগ রয়ে গেছে। এবং আমি তো বলি যে বিএনপি আসলে নিয়ে কথা বলতে গেলে খুব একটা মুশকিলের কথা। আপনি বলেন তো রেমিটেন্স নিয়ে কথা বলে প্রায়, কিন্তু এই তিনজনের দায়ভার কি কোনোভাবে আসলে বিএনপির উপর চাপিয়ে দেওয়ার সুযোগ আছে? বিএনপি তো কথা বলছে, এখন বিএনপি তো কথা বলছে। বিএনপির সম্মানা লোকগুলোই ওই গুটি কতক লোক, ওই খারাপড়ি থর বড়ি খারাপ, যেই লোকগুলো এই যে 2009 সালের পর থেকে যারা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্রের সাথে যুক্ত। আপনি যদি অন ক্যামেরা আমার তাদের নাম বলতে পারেন, আমি নাম বলতে পারি, কিন্তু বলা ঠিক হবে না, কারণ যিনি এখানে উপস্থিত নাই তারা নিয়ে কথা বলা ঠিক হবে না। জি, আপনি বলেন তো, এত যে রিজার্ভ পতনের কথা বলে, 2006 সালের রিজার্ভ কত ছিল? বিরোধীরা যা চাইছে সেইভাবে আসলে আমরা করতে না 3.48। সেই জায়গার থেকে বাংলাদেশ এখন অর্থনৈতিকভাবে, আপনি বলছেন যে বাংলাদেশের আন্তর্জাতিক পরিধিতে বাংলাদেশের মর্যাদার জায়গাটা এখন কোথায়? এত উঁচুতে যে টাইম ম্যাগাজিন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রতিবেদন করতে চেয়েছিল। প্রতিবেদন করতে যে তারা লিখেছে ওয়ান্ডারফুল লিডার। জি, আমরা আসবো আপনার কাছে। নীলুফার চৌধুরী মনি, আপনার কাছে এই কথাগুলো অনেক কিছু বলা যাবে, কিন্তু প্রমাণ সামনে আসতে হবে। যদি এই পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে এই মানুষগুলোই কথা বলেছে, জি, যখন এই যে আন্তর্জাতিক আদালত বলে দিয়েছে, আসলে আপনি বলছেন কানাডার আদালত যখন বলেছিল দুর্নীতি হয়নি, তখন তাদের মুখটা কোথায় গিয়েছিল? নীলুফার চৌধুরী মনি, এই তিন ব্যক্তির দায় সরকার বলছে তারা যথেষ্ট অস্বস্তিতে আছে, কিন্তু দায় তাদের নয়। আবার যে কথা সুভাষ সিংহ রায় বলছিলেন একটি বড় বিরোধী চক্র আছে, ষড়যন্ত্রকারী আছে, তাদের আসলে কোনোভাবে এই তিন ব্যক্তির এই দায় নেওয়ার কোনো সুযোগ আছে কি? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। আমার সহ আলোচক, কথায় যে বড় হয় সেই সহজ আলোচককে শুভেচ্ছা। শোনেন, যুক্তিবিদ্যা একটা কথা বলে, কিছু কথা আছে ওইটা অনুপপত্তি বলে। তার মধ্যে একটা অনুপপত্তি বলে যে আকাশের ধূমকেতু উঠলো, রাজা মৃত্যুবরণ করলো, সুতরাং ধূমকেতুই রাজার মৃত্যুর কারণ। সুভাষ দা এতক্ষণ যা বললেন বলার মতো কিছু নাই। সরকারি দল সাপোর্ট করলে কিছু থাকে না। তার মধ্যে আবার এরকম মাফিয়া সরকারি দল, বিনা ভোটের সরকারি দল, রাতের ভোটের সরকারি দল, তার কথা নাই। তারপরে সে বলার জন্য সাহস নিয়ে আসছে, এই জন্য সুভাষ দাকে ধন্যবাদ। উনি বললেন রেমিটেন্স বন্ধ করলে কি হবে, কোভিডের সময় কি বলছে, লাখ লাখ মানুষ না খেয়ে মারা যাবে, এটা কারা বলছে, রেমিটেন্স দেওয়ার জন্য নিষেধ কারা করছে। এইসবের সঙ্গে আপনি দেখেন আজকে এই 10-15 দিন যাবত এই তিনটা ঘটনা নাড়াচাড়া আবার নতুন করে হচ্ছে। এটা কিন্তু আপনি নিজেই বললেন যে কি অল দ্য পিএম মেন্স, এটা কিন্তু আপনি নিজেই বললেন, এটা আল জাজিরার কথা ছিল। তখন বলছে কি এটা একটা অ্যাডভার্টাইজমেন্ট করছে বিরোধী দল টাকা পয়সা দিয়ে, গেল। সেটাই কিন্তু এখন তারা ওই জায়গাতেই ফিরে আসছে। আমরা এতদিন যা বলেছি তার চেয়ে অনেক অনেক বেশি গুণ আমরা খোলা চোখে দেখে বলেছি। আর যেসব আসছে এটা দূরবীক্ষণ যন্ত্র, উনি সায়েন্সের ছাত্র, আরো ভালো বলতে পারবে। দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখে এইসব বাইর করছে, অণু পরমাণু থেকে শুরু করে সব নিয়ে আসছে। এখন অনুবীক্ষণ যন্ত্র, এই যে সায়েন্সের ছাত্র। তা এখন আপনার কথা হলো যে এই যে ঘটনাগুলো সেই তো স্বীকার করলি, বলে না ওই তো নদ খোসালি মাঝে মাঝে লোক হাসে। স্বীকার কি আদৌ করেছে আওয়ামী লীগ কিংবা এই সরকার? তো আসলে পুরো দায় ব্যক্তির উপরে চাপিয়ে দিচ্ছে। আমি আপনাকে সেই ব্যক্তির উপর যে চাপিয়ে দিচ্ছে তাতে কি সবকিছু হয়ে যায়? আমি বলতে আসতেছি, বলেন আপনার ওবায়দুল কাদের কি বলছেন, যারা দুর্বৃত্ত অপরাধী তাদের জেল জুলুম হবে। এই অপরাধটা তারা কার জন্য করেছিল? কার জন্য 18 রাতের নির্বাচন করেছিল? এই তারাই, যাদের জন্য যে কারণগুলোর জন্য কারি কারি টাকা নিছে বিভিন্ন জায়গা থেকে অন্যায় করে, এনারা দেখছে, দেখে না দেখার ভান করছে, কিংবা টাকা পয়সার ভাগ বাটোয়ারা করছে। এগুলো তো 3 নাম্বার 4 নাম্বার 10 নাম্বার 20 নাম্বার 100 নাম্বার 200 নাম্বার সিরিয়ালে যারা 1 2 3 অন্যায়ের টাকা পয়সার ইনকামের, বিদেশে টাকা পাঠায় দেওয়ার,
কারি কারি টাকা যাদের বিদেশে জব্দ হয়েছে, বিদেশে গিয়ে যাদেরকে আপনার কি বলে হাজিরা দিতে হয়েছে, বিদেশে গিয়ে যাদের জন্য আপনার কি বলে হোটেলে 5 স্টার 7 স্টার হোটেলে জেলখানার ব্যবস্থা করে একদিনের জন্য জেল খেটে আসছে, তাদের কথাও আসতেছে টাইম টু সে। এটা সময়ের মতো বলবে, আমরা শুধু দেখবো। কারণ আমাদের এখানে কিছু ষড়যন্ত্র, সেখানে দায়ভার চাপিয়ে দেওয়ার সুযোগ নেই। শোনেন, বিএনপি কিন্তু কিছু বলে নাই, উনারাই কিন্তু বিএনপি কে বলাচ্ছে বিএনপি এই করছে, বিএনপি ওই করছে। আমাদের কিসের টাকা? এখন তো শোনেন, সারা দুনিয়া জানে আপনার 3 জনের একজন। আপনি দেখেন 2007-8 আপনার ইন্টারপোলের রেড ওয়ারেন্ট নোটিসে জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছিল যে মানুষটার, সেই মানুষটা নাকি সবচেয়ে জনপ্রিয়। আরে 14 সালে নির্বাচন হয় নাই, বিনা ভোটের সরকার। 18তে রাতের নির্বাচন, রাতের ভোটের সরকার। আর এই 24-এ কি ভোট হয়েছে আপনিও জানেন, আমিও জানি, সারা বাংলাদেশ জানে। এই সরকারের 3 টার্মের এমপি, উনি বিরাট জনপ্রিয় মানুষ। 17 জন 18 জন উনি নিজে খুন করছে। এগুলো তো এরপরে বলছে অন্যায় যে হয়। আজকে দেখেন একটা মৃত ব্যক্তি, সংসদ সদস্য যেভাবেই হোক হয়েছে, তাকে নিয়ে আমরা কথা বলতে চাই না। কিন্তু আমি মারা গেলে আমি দুনিয়ার অপমক কর্ম করবো, আমি মারা গেলে সব সুকর্ম হয়ে যাবে, এটাও কিন্তু ঠিক না। আজকে দেশ রূপান্তর পত্রিকা লিখছে 1020 কোটি টাকার দেন দরবার নিয়ে এই কার্ডটাকে মেরে খাইছে, সেটা নিয়ে আপনি পারলে যান দেশ রূপান্তরের মামলা দিয়ে দেন একটা। কিভাবে বললো? কতদিন যাবত সব পত্রিকাগুলোতে যত না ভালো কাজ, তার চেয়ে সরকার আসলে কিছু আড়াল করবার চেষ্টা করছে দায় না। শোনেন, দিলীপ সাহেব তাদেরই ওয়ারিশ একজন, দিলীপ বড়ুয়া, উনি বলছে এই সংসদের 80% এমপিরাই, 100 জনে 80% এমপি মানে 350-তে আপনি হিসাব করেন যে এখানে 50টা মহিলা এমপির মধ্যেও আপনার 26% ব্যবসায়ী। আপনি হিসাব করেন আপনার এই 350-এর মধ্যে 80% কত হয়? অতগুলা এমপি এই টাইপেরই, এর চেয়ে নৃশংস, এর চেয়ে এই টাইপের আছে। গেল এই যে আপনার মনে করেন স্ক্রিপ্ট বদলাচ্ছে বারবার, সকালে বিকালে সন্ধ্যা রাতে। একটা মানুষ মারা গেছে, আদৌ মারা গেছে না নিখোঁজ হয়েছে সেটাও জানি না। মাফিয়ারা নাকি কিছুদিন পর পর নিজেদেরকে চেঞ্জ করে, দ্বিতীয়বার জন্মগ্রহণ করে, তৃতীয়বার জন্মগ্রহণ করে। এখন উনার কলকাতা, আমি বাংলাদেশের গোয়েন্দা সংস্থা বাদ দিলাম, ভারত গণতন্ত্র বলেন, উন্নয়নে বলেন, আমাদের চেয়ে অনেক বেশি। এবং একজন সংসদ সদস্য, তার নিশ্চয়ই প্রটোকল থাকার কথা ছিল। তারকে গোয়েন্দারা গলদ ঘর্ম হয়ে যাচ্ছে, কিছুই পাচ্ছে না। সেইখানে বাংলাদেশের আমাদের ভাতের হোটেল লালা গোয়েন্দা গেলেন, উনি তো ওইখানে গিয়ে একটা আবিষ্কার করে আসলেন। ওইখানে গিয়ে এখন শুনতেছি যে সেপটিক ট্যাঙ্কারে 4 কেজি মাংস পাওয়া গেছে, কিন্তু এখনো সেটা নিশ্চিত হয়নি। সকালে একরকম বলছে, বিকালে একরকম বলছে। এই যে চলিতেছে সার্কাস। একটা এমপি কে নিয়ে যখন একটা দেশ সার্কাস করে, সেই দেশের আর কি থাকে? সুভাষ সিংহ রায়, সার্কাস চলছে কিনা এবং এই দুর্নীতি আসলে আওয়ামী লীগের জন্যই করেছিলেন কিনা এই 3 জন বিশিষ্ট ব্যক্তি? অদ্ভুত কথা বললাম না, অদ্ভুত আধার এসেছে পৃথিবীতে আজ। অদ্ভুত লাগে এগুলো। আনার সাহেব 2007 সালে না 8 সালের কথা যেটা বললেন, ইন্টারপোলের যে তথ্যটা অনেকেই বলছেন, তখন তিনি বিএনপি করেন। একসময় তিনি জাতীয় পার্টিও করেছেন। একসময় নমিনেশন কিন্তু তিনি পরপর 3 বার আওয়ামী লীগ থেকেই পেয়েছেন। তাহলে তো গুলা মামলা কিভাবে উঠে গেল জিজ্ঞেস করেন। অস্বীকার করা উপায় তো নেই, এবং এটাই বাস্তবতা। যখন তিনি আন্তর্জাতিক পুলিশের যে কথা বলা হয়, তাদের কাছে যখন তথ্যটি গিয়েছে, সেটা তো সেই সময় তো এটা শুরু হওয়া উচিত ছিল। যাই হোক, আমি আপনার একটা কথা বলি, আসলে খুব গুরুত্বপূর্ণ একটি বাক্য হচ্ছে, যেই গতিতে ছন্দ থাকে না তাকে বলে দুর্গতি। আর বিএনপি হচ্ছে জাতীয়তাবাদী দুর্গতি দল। বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যা কিছু অরাজকতা এবং যা কিছু ভয়ঙ্কর সমস্ত খেলা, সবই তো বিএনপির আমলে হয়েছে বাংলাদেশে। যাদেরকে নিয়ে আমরা আলোচনা করছি তারা সবাই তো আসলে এই সরকারের সময়, এই সরকারের অধীনে কাজ করেছেন। এই সময়টাতে যারা সরকারের খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আমাকে কথা বলেন, দুই কান কাটা রাস্তার মাঝখানে কথা বলেন। তখন এই যে যখন কথা বলা হয়, তখন কিন্তু অগ্রপশ্চাৎ ভাবিয়া কথা বলা দরকার। এবং অগ্রপশ্চাৎ ভাবিয়া যারা কথা বলে না, তাদেরকে কি বলে এটা তো ভালো করে জানাবে। অগ্রপশ্চাৎ ভাবিয়া কথা বলে না। এই যে ব্যারিস্টার মওদুদ আহমেদের একটা বই, চলমান ইতিহাস, জীবনের কিছু সময় কিছু কথা, এবং সেখানে কি পরিমাণ
বিএনপির দুর্নীতির সাথে তার বিএনপির প্রতিষ্ঠাতা জড়িত ছিলেন, তার এই বইয়ের মধ্যে লেখা আছে। এই বই তো বাচ্চা, না না, এই বই তো বাচ্চা। আস্তে পড়তে দেন, অকারণে চঞ্চল হয়ে। আমরা ঠিক এই জায়গাটিতে আসবো। সুভাষ সিংহ রায়, বিরতির সময় হয়েছে, দর্শকদের সাম্প্রতিক বিরতি। আসলে এই দুর্নীতি যে দায়, সেটা আসলে সরকারের অনেকটা বিরোধীদের ষড়যন্ত্র, কিংবা বিরোধীদের সময় যথেষ্ট দুর্নীতি হচ্ছে, কিন্তু আসলে বিরোধীদের সময় যে ধরনের দুর্নীতি হয়েছে সেগুলো কি এখন উদাহরণ হিসেবে আমরা মেনে নিতে পারি? না, প্রশ্নটা কিন্তু জুৎসই প্রশ্ন করেছে, এবং এই জুৎসই প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন কারা কি বলছে, কোন কারণে বলছে, এবং এক কথায় বলি উদ্দেশ্যটা কি। উদ্দেশ্যটা সরকারকে এবং বিব্রত করা এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনাকে নড়বড়ে করে দেওয়া। এটা 2008 সালে নির্বাচনে মাত্র 29টি আসন পেয়েছিল বিএনপি। তখন তো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়া হয়েছে। এই তো সেই তত্ত্বাবধায়কের জন্যই কিন্তু তারা আবার কত মায়া কান্না, কত রকম বেআইনি কথাবার্তা। তা এই কথাবার্তাগুলো বললে, দুর্নীতির কথা বলতে গেলে তো কোনো কিছু খুঁজে পাওয়া যাবে না বিএনপির। এই যে এখন তো আবার সৈয়দ ইব্রাহিম তো অন্যদিকে চলে গেছেন। আওয়ামী লীগ ইয়াজউদ্দিন মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় বলেছিলেন হাওয়া ভবন তো দুর্নীতির ওয়ান স্টপ সার্ভিস। এবার বলি বিএনপির যে, কিন্তু সেই সময় বিএনপির দুর্নীতি তো আসলে আওয়ামী লীগের জন্য কোনোভাবে উদাহরণ হওয়ার সুযোগ নেই। আপনি তো আমার সেই জহির আব্বাসের মতন ব্যাটিং করছেন, বল তো বোলারদের ফেলতে দিচ্ছেন না, তার আগে আপনি ব্যাট চালিয়ে দিচ্ছেন। আমি আপনাকে বলি, এই যে আমি যে বইটা দেখালাম যে চলমান ইতিহাস জীবনের কিছু সময় কিছু কথা, 1983 থেকে 1990, তা এই বই ইউপিএল থেকে প্রকাশিত হয়েছে। যদিও এই বইটি বাজারে এখন পাওয়া যাচ্ছে না, কিন্তু আপনাকে আমি বলি সেই জায়গায় তিনি খুব সংক্ষেপে বলি, মাসে 3 লাখ টাকা করে 10 জন মন্ত্রীকে দলের জন্য চাঁদা দিতে বলা হয়েছিল। কার সময়? এই চাঁদা নিয়ে প্রেসিডেন্ট জিয়ার সাথে আমার ভুল বোঝাবুঝি হয়েছিল, আমার নামও দেওয়া হয়েছিল তাতে, কিন্তু আমি এভাবে চাঁদা দেওয়ার পদ্ধতির বিরোধিতা করেছিলাম। প্রেসিডেন্ট জিয়াকে বোঝানোর চেষ্টা করেছি, তর্ক করেছি। রাজনীতিতে তর্কের প্রয়োজন অবশ্যই আছে, অর্থের প্রয়োজন অবশ্যই আছে, তাই নিজের ফর্মুলাও দিয়েছিলাম, কিন্তু সেটা গৃহীত হয়নি। যাক, আমি শেষ পর্যন্ত চাঁদা দিইনি। জাহাজ মন্ত্রী নুরুল হকও চাঁদা দিতে অস্বীকার করেন। এই অবাধ্যতা প্রেসিডেন্ট জিয়ার পছন্দ হয়নি। কোথা থেকে এসেছে? নবাব আলীবর্দী খাঁর নাতি নবাব সিরাজউদ্দৌলা ছিলেন সবাই। এই যে কোকো 1, কোকো 2, কোকো 3, ডান্ডি ডাইং কোত্থেকে আবিষ্কৃত হয়েছে? একটু এই প্রশ্ন উত্তর নিতে চাই নীলোফার চৌধুরী। আমি এটা ভালো প্রশ্ন করছি। এই যে তারা বলছে কোকো 1, কোকো 2, কোকো যদি আপনি দেখতেন, আর কোকো কি কোকোর নামে একটা নাম দিয়েছে যারা ব্যবসা করে তারা, আর কোকো একটা নৌকার চেয়েও খারাপ অবস্থা, যে কোকো কোকো লঞ্চ বলে একদম মুড়ির ঠুঙ্গা আছে না, মুড়ির টিনের মতো, সেটা গেল 1 নাম্বার। 2 নাম্বার ডান্ডি ডাইং। ডান্ডি ডাইং কাকে বলে? শুধুমাত্র রং করতো, কাপড় কিনে, গ্রে কাপড় কিনে, সেটা লোন ছিল। আমার সঙ্গে জনাব তারেক রহমানের নিজের কথা হয়েছে, তখন বলেছে 18 কোটি টাকা মাত্র লোন নিয়েছিল, সেই লোনের টাকা ম্যাক্সিমাম সুদ করেছে। তারপরে যখন উনি দেশ ছাড়তে বাধ্য হয়েছে তখন উনি কিস্তিগুলো দিতে পারে না। 18 কোটি টাকা মাত্র। আর আপনাদের বাড়ির চাপরাশি, কামলা, মজুর, তারা, আপনি একজন ব্যবসায়ী 18 কোটি টাকা ব্যবসার কারণে লোন নিতেই পারে। ডান্ডি ডাইং তো ধান্দা করে নাই, আপনাদের মতো তো ধান্দা করে নাই। আপনার সে লোনের শেষ কিস্তি দিতে পারে নাই, কারণ তাকে দেশ ছাড়া করতে বাধ্য করেছিল। তো সেইখানে কারা করেছে? আপনারা করেছেন। সাদা কাগজে সিগনেচার নিয়ে আপনারা করেছেন। ইয়াজউদ্দিন কাল্লো, মুসলেখা দিয়ে বিদেশে গিয়েছে, এটা তাও বলেছে বারবার। বলতে পারবেন যে তারেক রহমানের নিজের নামে কোন অ্যাকাউন্ট থেকে তারেক রহমান কিংবা বেগম খালেদা জিয়া কোন ধরনের দুর্নীতির সাথে যুক্ত নয়? কোন ধরনের দুর্নীতি? খালেদা জিয়া কোন দুর্নীতি পায় নাই বলে শুনেন, কিসের সিঙ্গাপুর থেকে টাকা আসছে কোথা থেকে? ওটা তো আওয়ামী লীগ নিজেরা জমা দিয়ে নিজেরা টাকা নিয়ে আসছে। ওটা আইনে বুঝাইছে যে আমি বিরাট কিছু করে ফেললাম। এফবিআই তদন্ত করতে আসছিল কার জন্য? আজ পর্যন্ত একটা টাকা বের করতে পারছে। বরং যখন তার জাজমেন্ট দিছে, সেই জাজকে 7 দিনের মধ্যে দেশ ছাড়তে, তাহলে এত দুর্নীতির অভিযোগ, সব অভিযোগ প্রমাণিত হলো কি করে? তারেক রহমান হচ্ছে আমি আপনাকে বলি নাই, বাংলাদেশে সিরাজদৌল্লা আছেন, নবাব সিরাজদৌল্লার মতো ভাগ্য নিয়ে আসছে। এই মানুষটাকে শুধুমাত্র ধ্বংস করার জন্য, নিচে নামানোর জন্য আওয়ামী লীগ হেন কোন প্রচেষ্টা করে নাই দেশে এবং বিদেশের মাধ্যমে। এই জায়গাতে কিন্তু আওয়ামী লীগ কিন্তু পারে নাই। তারেক রহমানের আপনি জনপ্রিয়তাটা দেখেন, আপনার 7ই জানুয়ারির নির্বাচনটাই দেখেন, কিংবা এখনকার উপজেলা নির্বাচন দেখেন। বিদেশ থেকে একটা
লিফলেট বানায়, যে লিফলেটের জন্য মানুষ ভোট দিতে যায় না। বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সমস্ত বর্গ, আওয়ামী বর্গ, পাইক পেয়াদা, সিপাই এবং এই যে এইসব আইজি আপনার সেনা প্রধান, তারা পর্যন্ত অন্যায় করে রাতের অন্ধকারে ভোট দিছে, কিন্তু দিনের আলোতে মানুষকে টানতে পারে নাই। তো সেই তারেক রহমানের জনপ্রিয়তা এত বেশি ঈর্ষান্বিত, আজকে একটা প্রধানমন্ত্রী যখন তার ভাষা হয় কুলাঙ্গার তারেক রহমানের নাম বলার সঙ্গে, এটা কি কোনো সভ্য দেশে থাকার লোক যারা কিনা ওই আপনার 4,000 কোটি টাকা চুরি করার লোকদেরকে 3 বার মনোনয়ন দিয়ে এমপি বানায়, তারা তারেক রহমান ব্যক্তির দায় আসলে কেউই নিতে রাজি নয়, এমনকি বিএনপিও তাদের চেয়ারপারসন দুর্নীতির দায় নিতে রাজি নয়। তাহলে কেউই কি আসলে দুর্নীতির দায় নেবে না? তারেক রহমানের সফলতা এটাই আপনি লিখে রাখবেন, মনে রাখবেন। আওয়ামী লীগ তারেক রহমানকে নিয়ে ভাবছে এটি বিএনপির সফলতা। কারণ তারেক রহমান তার বিচক্ষণতা দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের জায়গায়, হ্যাঁ ঠিক আছে, এই দস্যুদের কাছ থেকে ক্ষমতাটা কেড়ে নিতে পারে নাই, কারণ তাকে তো দেশ ছাড়াই করা হয়েছে, কিন্তু জনগণকে বোঝাতে পারছে যে বাংলাদেশের যে গণতন্ত্রের লেশ মাত্র নাই, বাংলাদেশে এই সরকারকে চরমভাবে সুভাষ সিংহ রায় কেউই ব্যক্তির দুর্নীতির দায় নিতে রাজি নয়, বিএনপিও রাজি নয়, আওয়ামী লীগও রাজি নয়। তাহলে এই দুর্নীতি কেন হচ্ছে? তাদের জন্য করছে, তাদের জন্য করছে, আপনাদের জন্য, আওয়ামী লীগের জন্য এই দুর্নীতি করেছেন কিনা? শুনুন, জিয়াউর রহমানের মৃত্যুর পর বিচারপতি সাত্তার যখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হয়েছিল, তা বিচারপতি সাত্তার রাষ্ট্রপতি হওয়ার সময় তার আগে কি ঘটনা ঘটেছিল? ওই যে গালকাটা ইন্দু, কাশেম, সমস্ত মিন্টু রোড এবং মন্ত্রীপাড়ার থেকে মন্ত্রীদের বাড়ি থেকে গ্রেপ্তার হয়েছিল। আপনি এই কথাগুলো বলতে গেলে অনেক কথা বেরিয়ে আসবে, তর্কাতর্কি হবে। আমি আসলে সবকিছু সংসদে জায়গা দিছে, সংসদে জায়গা দিছে আপনার এই আনারকলি, এই আনারদানা, এই আনারের গুচ্ছ, তারা জন্ম দিছে। এবং দিলীপ আওয়ামী লীগ কেন বারবার সুযোগ দিল আসলে দুর্নীতিগ্রস্তদেরকে সংসদে আসার জন্য? স্বনির্ভর বিষয়ক সম্পাদকের ভাষণ শুনেছেন? এটা তো অদ্ভুত ভাষণ। এই কথাগুলো মানে এমন ভাবে বলেন, বিএনপির বাংলাদেশের জন্মের ইতিহাস তো সবাই জানে, নতুন করে বলবো কেন? মানুষ জানে এখন বেশি ক্রেজি হয়ে গেছে, এইজন্য এই কথা। এবং বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে এটা প্রাসঙ্গিকতা হারিয়েছে বহু আগে। বিএনপি তো কোনো রাজনৈতিক দল না। ঠিক আছে, একটি প্রশ্ন করেছেন নীলুফার চৌধুরী, সুভাষ সিংহ রায়, আমি বিষয়ে প্রশ্নটি করতে চাই। বিরোধী দল, বিএনপি কি বিরোধী দল? এটা বিরোধী মহল। জি, কিন্তু সুভাষ সিংহ রায় একটি প্রশ্ন করেছিলেন নীলুফার চৌধুরী মনি, যেই সংসদ সদস্যের বিরুদ্ধে আসলে এত অভিযোগ, পরপর 3 বার আসলে তিনি কিভাবে নমিনেশন পেলেন আওয়ামী লীগে? ওরে বাবারে, কি যে বলেন এই সমস্ত কথাবার্তা। বাংলাদেশে 91 সালে আওয়ামী লীগ এত জনপ্রিয় থাকার পরেও ভোটের যোগফলে বেশি ভোট পেয়েছে, আনুপাতিক হারে বেশি ভোট পেয়েছে, তারপরেও কিন্তু বিএনপি সরকার পরিচালনার সুযোগ পেয়েছে। কিভাবে পেয়েছে? কারা কারা মনোনয়ন পেয়েছিল? 300 আসনে কাদেরকে মনোনয়ন দিয়েছিল? সর্বদলীয় ছাত্রপক্ষ, আমরা, নীলুফারাপাড়া সবাই মিলে একটা 32 জনের কালো তালিকা তৈরি করেছিলাম। তার মধ্যে 1 নম্বর নাম ছিল M.K. আনোয়ার, তখন ক্যাবিনেট সেক্রেটারি। 2 নম্বর কেরামত আলী, ধর্ম সচিব। এই 2 জন গিয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে মনোনয়ন নিতে। বলেছেন না, ছাত্ররা সবাই এসেছে, বলা হয়েছে যে আপনাদেরকে মনোনয়ন দেওয়া যাবে না। আমি ছাত্রদের সাথে কথা না বলে আপনার সাথে কথা বলতে পারবো না। কথা তো এখানে না, এই যে প্রেক্ষাপটগুলো বলতে দেন। এই যে গণতান্ত্রিক পদ্ধতির যে আজকের অগ্রযাত্রা, এটা তো বিস্ময়কর। এটা তো টাইম ম্যাগাজিন বলেছে ওয়ান্ডারফুল লিডার শেখ হাসিনা। যে অগ্রযাত্রা নিয়ে নিশ্চয়ই আমাদের কোনো প্রশ্নের জায়গা নেই, অগ্রযাত্রা হয়েছে বাংলাদেশে নিশ্চয়ই। আপনি বাংলাদেশের প্রেক্ষাপটটা বিবেচনা করতে হবে। আজকে বাংলাদেশের এই যে বিকাশমান অর্থনীতিতে আপনি এত দুর্নীতির কথা বলা, কিন্তু সুভাষ সিংহ রায়, রাষ্ট্রে এত সংবেদনশীল একটি জায়গায় থেকে আসলে নিশ্চয়ই আলাদিনের চেরাগ একদিনে পাওয়া সম্ভব নয়, সেটা তো দীর্ঘদিন ধরে হয়েছে। আগে শুনেছি 200 কোটি টাকা, আপনি বলেছেন না এখান থেকে, আপনিও হয়তো সঞ্চালনের সময় বলেছেন। এখন নীলুফারাপা বললেন যে একটা পত্রিকার কথা বললাম, আমি তো আমার কথা বলি না, 1020 না কত 50 কোটি টাকার কথা বলছেন, মাঝখানে শুনলাম 500 কোটি টাকা। আপনি এই যে গালগপ্প তৈরি যে কথাগুলো, এটা তো সত্য প্রমাণিত হতে হবে। নিজেও তো জানি না, না আমি না, তো পত্রিকা দেখে বলছি, সত্য প্রমাণিত হতে হবে। টিভি দেখে বলছি, পত্রিকার বড় বড় শিরোনাম হয়েছে, পদ্মা সেতু দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির সাথে সরকারের শীর্ষ মহল জড়িত। জি, প্রমাণ না হওয়া পর্যন্ত নিশ্চয়ই আমরা একেবারে পুরোপুরি দোষারোপ করতে পারি না, সুযোগ নেই। আচ্ছা, প্রমাণ না হওয়া পর্যন্ত আমরা সেটাও বলতে পারি না। কানাডার আদালত কি বলেছে? আপনার যাদের প্রায় যে বলা হয়, কেন কিন্তু উকিল বলে নাই যে আপনি কি প্রশ্ন কি আমাকে করেছেন না নীলুফারাপাকে করেছেন? আমাকেও করেছে। ওই যে অর্থাৎ নীলুফার চৌধুরী মনি যেটি বলার চেষ্টা করছিলেন, প্রমাণ না হওয়া পর্যন্ত যেহেতু আমরা একজন দোষী সাব্যস্ত করতে পারি না, চেষ্টা করেন, কিন্তু বিএনপি তো বিএনপির জায়গায় নাই, বিএনপি তো রাজনৈতিক দল না, চলিতেছে সার্কাস। অতএব এই যে ব্যাপারগুলো ভাবা দরকার যে বাংলাদেশের
নানান রকম প্রান্তিক বিচ্যুতি আছে এবং বিকাশমান অর্থনীতিতে প্রান্তিক বিচ্যুতিগুলো থাকেই। আপনি সময়ের সাথে সাথে এটা ভুল ত্রুটি সংশোধনের মধ্য দিয়ে এই এগিয়ে যে যায়। ভিসা নীতি প্রয়োগ হয়েছে নীলুফার চৌধুরী মনি, অবশেষে আমরা দেখতে পেয়েছি ভিসা নীতি যে প্রয়োগ নিয়ে আসলে আমরা প্রথম নির্বাচনের sanction আগ কার নামে পর্যন্ত হয়েছিল? অনেক ধরনের কথা শুনেছি, বিশেষ করে ধন্যবাদ। নির্বাচনের আগ পর্যন্ত এটা অনেক প্রমাণ কথা করবো। বলছি। আমি একটু প্রথম বলি, sanction কার নামে হয়েছিল? এখন কিন্তু দাদা একটু বলতে দেন। প্রথম স্যাংশন কার নামে হয়েছে? ওবায়দুল কাদের সাহেব কি বলেছে? ভিসা নীতি এই যে সেনা প্রধানের আসার পরে লু আসলেন সম্পর্ক ভালো করতে, তিনি যেতে না যেতে নিষেধাজ্ঞা এসে গেল। এটা যখন আমরা কিছুদিন আগে বা নির্বাচনের পরে বলা হয়েছে কই ভিসা নীতি আসলো না এরকম করে কথা, মনে হয় যে বিদেশগুলোরও তারা কি আবার সরকার এটিও বলেছে এই নিষেধাজ্ঞা নিয়ে তারা একেবারেই বিচলিত নয়। একেবারেই যদি বিচলিত না হয়, আজকে কেন এই কার্যকর হওয়ার পথে, আজকে কেন দুদক গিয়ে স্থাবর অস্থাবর সকালে ব্যাংক ক্লোজ করে? একটা মানুষের 33টা ব্যাংকে লেনদেন থাকতে পারে? কত বড় ব্যবসায়ী সে, কত বড় জমিদারের সন্তান সে, চাকরি করা অবস্থায় এত টাকা কিভাবে আসলো? এই জন্যই তো তারা 100 বার ফাঁসি দেওয়া উচিত। এই জন্য যে তুই একটা পুলিশের চিফ, তুই এতগুলা টাকা কিভাবে পাইলি? তুই 33টা ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করছে, 23টা কোম্পানি ক্রোক করছে, 119টা জমির দলিল ক্রোক করছে এবং 4টি ফ্ল্যাট যেটা একই দিনে রেজিস্ট্রেশন হয়েছে, একই দিনে কিনছে। এই যে একটা মানুষের কতটুকু লাগে? সেও 3 বেলা খায়, আপনিও 3 বেলা খান, আমিও 3 বেলা খাই। 3 বেলার বেশি যদি আপনারা 6 বেলা খাওয়া দিতে হয়, আপনি খেতে পারবেন? কেউ খেতে পারবে না। আপনি কি মনে করেন এই সবকিছু প্রশাসনের নাকের ডগায় হয়েছে? অবশ্যই সরকারের নাকের ডগায়, শুধু প্রশাসনের নাকের ডগায় না। এটা তো ওপেন সিক্রেট। আপনার এতগুলো মার্ডার হয়েছে, এতগুলো গুম হয়েছে, এতগুলো খুন হয়েছে, সরকারকে তো সেভ করার জন্য এই খুনগুলা। কারণ এই খুনগুলা না হলে সরকার ভালো মতো জোর করে ভোটগুলা নিতে পারে না, ভোটের জায়গায় সিল মারতে পারে না। তো এই কাজগুলো তো সরকারের হাত ঠিক করার জন্যই করছে। তারপরে কি হয়েছে? সরকার সব কিছু বুঝে নিয়ে একদম কিক পুরো সরকার কিংবা দেশ আসলে এই ধরনের দুর্নীতিগ্রস্ত নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। প্রথমে যে আপনি স্যাংশনের কথা বললেন নিরুপর আপাকে, আপা কিন্তু স্যাংশনের মধ্যে থাকেনি, তার কথা স্যাংশন। তারপরে উনি অনেক প্রশ্ন করছেন, কি করব? আমি আপনার একটা কথা খোলামুলি বলি। এই যে তারেক রহমান অ্যাজ এ সিম্বল অফ ক্লিপ্টোক্রেটিক গভর্নমেন্ট অ্যান্ড ভায়োলেন্ট পলিটিক্স ইন বাংলাদেশ, আমি বলছি না, the US embassy in Dhaka even recommended in blocking his entry into the United States. The embassy believed Tarek was guilty of egregious political corruption and has had a serious adverse effect on US national interest. আচ্ছা, সেও স্লোগান দেওয়া লোক, নারী কণ্ঠে অনেক চিৎকার করে স্লোগান দিতে পারতেন। আমিও যে স্লোগান যে কম দিতাম তা তো না। অতএব সে যখন কথা বলে, আমি যদি আরো জোরে কথা বলি, কথা তো কাউটাই শুনতে পারবেন। আচ্ছা বলেন। অতএব এই যে একটা অদ্ভুত প্রক্রিয়া বিএনপির নেতাদের, আমি মনে করতাম নীলুফার আপারের ব্যতিক্রম, কিন্তু এখন দেখছি যে ব্যতিক্রম না। আপনি আজকে খুবই বেশি একেবারে খুব খোলামেলা বলি, খুব খোলামেলা বলি, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যত প্রকার চক্রান্ত, সব চক্রান্ত কিন্তু গত 15 বছরে আমরা দেখেছি, কিন্তু কোন চক্রান্তই কিন্তু এই তিনজনের বিষয়টা কি আপনি এক ধরনের চক্রান্ত মনে করছেন? তাহলে যে এই তিনজন বিশিষ্ট ব্যক্তি কিনা আমরা আলোচনা করছিলাম, এরকম আপনি যদি কাহিনী জায়গা তৈরি করতে চান, অনেক কাহিনী তৈরি করতে পারবেন। এই যে প্রমাণিত সত্যের আগে আপনি কোনো কিন্তু রাজনৈতিক অবস্থান থেকে কথা বলা ঠিক নয়। বিএনপি কিন্তু সেই কাজ, প্রমাণিত সত্য, বিএনপি দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত, এটা প্রমাণিত সত্য। আমি বলি পানামা পেপার, প্যারাডাইস পেপারে এখনো গুগলে সার্চ দেন, দেখেন বিএনপি। আরে জাফরুল্লাহর নাম নাই, জাফরুল্লাহর ওয়াইফের নাম আছে, রাজনীতি নেতা না সে। আমি আপনার কথা, বিএনপির সুনির্দিষ্ট ভাবে বিএনপির নেতৃবৃন্দের নামে সমকালে বড় রিপোর্ট হয়েছিল 2022 সালে 22শে ডিসেম্বর। আপনার এখানে পাঠ করেছি আমি। বিএনপি অর্থাৎ বিএনপি তাদের সময় কোনো দুর্নীতি দায় তাদের ব্যাংকে কত টাকা আছে অন ডকুমেন্ট। সরকারের দায় কতটুকু দেখেন। বেনজিরটা একদিনে এতগুলা জিনিস করে নাই। আপনার রাষ্ট্রীয় শুদ্ধাচার পুরস্কার পাইছে কে? তার নাম হচ্ছে বেনজির। রাষ্ট্রীয় শুদ্ধাচার, যিনি কিনা শুদ্ধের জন্য পুরস্কার পাইছে, তার মধ্যে এত অশুদ্ধ নর্দমা। কিন্তু আবার বিভিন্ন সময় কিন্তু তার আমরা বলিষ্ঠ ভূমিকাও রাখতে দেখেছি, বিশেষ করে হোলি আর্টিজানের সময় তিনি যথেষ্ট বীরত্বের প্রকাশ দেখিয়েছেন। এটা তো অ্যানাদার থিং। একটা মানুষ তার ডিউটি 1 মিনিট পালন করে যদি 99 মিনিট যদি সে আকাম করে, সেটার কথা আমি বলতেছি। আপনার 1 মিনিট তার তো ডিউটি করার কথা। এটাই এখন আপনি শুদ্ধ, রাষ্ট্রীয়ভাবে শুদ্ধাচার, এটা কিন্তু চারটিখানি কথা না। শুদ্ধাচার আর ডিউটি পালন করা এক জিনিস না।
শুদ্ধাচারের জন্য সে পুরস্কার পেয়েছে, সেম পুরস্কার দিলীপও পাইছিল। আপনার মনে পড়ে চট্টগ্রামের ওই যে কক্সেস বাজারের ওই যে যুবলীগের নেতাটারে মেরে ফেললো যে ওই দিলীপ, ওসি দিলীপ, সেম পুরস্কার গুলা তারাও পাইছে। অন্ত নামও মনে নাই, কোথায় প্রদীপ কোথায় দিলীপ, মানে এই এলোমেলো করে দিয়াই তো বিএনপি। এত অন্যায় করলে, এত অপকর্ম করলে মনে থাকে যেটাই আজিজ সেটাই জোসেফ, সেটাই আমার কাছে এরকম মনে হবে। কারণ আজিজের 5 ভাই সমানই অপরাধী এবং এখানে সবচেয়ে বড় অপরাধী আজিজ। এখন তার সেনাবাহিনী সে প্রধান, এরপরও যে প্রশ্ন থেকেই যে আসলে থাকা অবস্থায় যে অপরাধগুলা করছে, যে অপকর্মগুলা করছে, সেটার জবাব দেওয়ার জন্য এই অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা সেটিও আসলে একটি বড় প্রশ্নের জায়গা থেকে গেল, যেহেতু তারা খুবই গুরুত্বপূর্ণ আমি আপনার একটা খোলা কথা বলি, যারা জাতিসংঘে মিশনে বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের সমস্ত পুলিশ বাহিনীর, নৌবাহিনীর, বিমান বাহিনীর সদস্যদের আজকে যে গুরুত্বপূর্ণ ভূমিকা প্রশংসিত সারা পৃথিবীতে, সেই জায়গায় বিএনপি তার অফিসিয়াল টুইটারে আহ্বান জানিয়েছে অন রেকর্ড যে এদেরকে বাংলাদেশ থেকে নেওয়া না হয়। আমরা আসবো সাম্প্রতিক আর তাদের নিয়ে যখন এই ধরনের অভিযোগ ওঠে সেটিকেও আসলে আমরা দায়সারা ভাবে এড়িয়ে যেতে চেষ্টা করছি। আবার যেটি সুভাষ সিংহ রায় বলছিলেন, বিএনপি যথেষ্ট দুর্গতিতে আছে এবং এই কারণে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে এই সরকারকে হেয় প্রতিপন্ন করবার জন্য, তাই কি? শোনেন, ওবায়দুল কাদের মাঝে মাঝেই বলছিলেন খুব চাপ অনুভব করছেন, উনারা চাপ অনুভব করছেন। প্রাইম মিনিস্টার মাঝে মাঝেই ইদানিং বলছে বিএনপি তো ওইভাবে আন্দোলনে যাচ্ছে না, যায় নাই, তাহলে তো তার তো ভয়ের কারণে অতঃপর তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে থাকিবে। তা না করে উনি আজকে বলতেছে আমাকে ছাড়া আর কাকে পাবে, আমার চেয়ে ভালো কে চালাবে, আমি ছাড়া এটা হবে কিনা, আমাকে উৎখাতের জন্য চেষ্টা করছে। আমি এটাই বলছি, আমার কথা শুনেন, তারা যে চাপে আছে, ওই যে মানুষ বলেন না যে ওর পাতে খাওয়া নাই তার মানে আমার পাতও খালি। সরকার যেহেতু সারা দিন রাত বলে, অতএব সরকার খুব চাপের মধ্যে আছে। আপনি সাধারণভাবে চিন্তা করেন যে মানুষগুলো তাদেরকে সর্বোচ্চ চেষ্টা করে, আর্মিদের কি ভূমিকা ছিল 18 নির্বাচনে, জঘন্যতর ভূমিকা ছিল। একটা দেশপ্রেমিক, একটা হ্যান্ডস, তাকে তার সে যদি নীরবে একদিকে তাকিয়ে থাকে, এটা জাতির জন্য দুঃখজনক, বিএনপির জন্য না, পুরো জাতির জন্য। সমস্ত জায়গা আর্মিরা নেমে কি করেছিল, এটাই তো গণতন্ত্র, এইখানটুকু অন্তত থাক যে বলতে পারছে। তো আপনার সেই আর্মিরা এই আজিজরাই তো আজিজ মার্কা নির্বাচনটা করাইছে। আপনার শুধু কি আপনার নির্বাচন কমিশনের লোকরাই খালি এটা করে, এরাই করাইছে। এই বেনজির কি না করছে, অথচ আজকে যখন বেনজিরদেরকে মানে কিক মারছে, তখন কিন্তু সরকার একবারও চিন্তা করে না, কিংবা সরকারের কোনো উপায় নাই। তো এই যে এই জায়গা সরকার স্বীকার করুক বা না করুক, সরকার যে বেশ বেকায়দায় আছে, এর চেয়ে তো সরকারের কি আসলেই কোনো উপায় নেই, চাপে আছে এতটাই? পৃথিবীর সকল গণতান্ত্রিক সরকার তখন কার্যক্রম পরিচালনা করে, তার সমালোচনা থাকবেই। কিন্তু বাংলাদেশের যারা সমালোচনা করেন তারা দেশ বিরোধী চক্র, অতএব তাদের নিয়ে কথা বলাটা খুব মুশকিল। এবং এই সশস্ত্র বাহিনী, বাংলাদেশের সশস্ত্র বাহিনী, আপনার জাতিসংঘে মডেল অফ পিস কিপার্স হিসেবে তাদেরকে অভিহিত করা হয়। আপনি জানেন যে সিয়েরা লিওনে একেবারে 54 কিলোমিটার একটি রাস্তা, সেটা বাংলাদেশ নামে নামকরণ হয়েছে শুধু এই সশস্ত্র বাহিনীদের অবদানের জন্য। সেই সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে কত প্রকার চক্রান্ত, এবং অফিসিয়াল টুইটারে তারা জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে তাদের জন্য শান্তি রক্ষা মিশনে না নেওয়া হয়। মানে কতটা দেশ বিরোধী হয়, যে দেশের 3 প্রধানমন্ত্রী। আমি তো তোমার কথা বলি নাই তো, অনেক তো বলছেন, প্রতিদিনই বলছেন, সবসময় বলছেন। কিন্তু এই দুর্নীতি নিয়ে আমরা আলোচনা করছি, তারা কি আদৌ বিএনপির কথা শুনে কাজ করেছে? আমি আপনাকে এই দুর্নীতির কথা বলছেন, দুর্নীতির তো একটা প্রতিশব্দই হচ্ছে বিএনপি বাংলাদেশে। আপনি বাংলাদেশে যা কিছু দেখছেন এই যে বিএনপির নামে, তারা আপনি যদি এক একটা করে যদি অ্যানালাইসিস করেন, আসেন না, সময় দেন, 1 ঘন্টা নীলুফার বলুক, আমিও বলি, আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিই কি কি হয়েছে। অতএব এগুলো বলা কিন্তু খুব সহজ, এক বাক্যে রাজনৈতিক পল্টনের বক্তৃতার মতন। আপনি আজকের বাংলাদেশের তারেক রহমান সাহেব অর্থ পাচারের যে মামলায়, সেই মামলায় তার 7 বছর সাজা হয়েছে পর্যন্ত, এবং 20 কোটি টাকা জরিমানা হয়েছে, এবং এই পরবর্তীতে এদের অর্থ বাংলাদেশে ফেরত এসেছে। অতএব দুর্নীতি নিয়ে কথা বলতে গেলে তো অনেক কথা। এবং এই যে কর্নেল অলি এখন তো তাদের সাথে আছেন, কর্নেল অলি একবার বলেছিলেন না যে মা ভালো হলে ছেলে এত খারাপ হয় কি করে, অর্থাৎ 2জন শয়তান।
এগুলো তো বলেছেন। নীলোফার চৌধুরী অতএব বিএনপি রাজনীতি নিয়ে কথা বলা খুব মুশকিল। শোনেন, আমি বাংলাদেশের এই যে রাজনীতির এখন প্রেক্ষাপটে থামবে না তো। না বাংলাদেশের প্রেক্ষাপটে এখন একটা থামবে না। কথা বলি, অপরাধীকে অপরাধী চিহ্নিত করা আমাদের সকলের দায়িত্ব। বিএনপি এবং এমন একটা দল, অপরাধ যারা অপরাধ করে শোনেন, পার পেয়ে যাবে, মনে করে যে পার পেয়ে যাচ্ছে, আসলে পার পায় না, সুযোগ প্রমাণিত নেই। হয়েছে। 1-11 সে কারণে এক-এগারো বাংলাদেশে সময় এখন আইনের শাসন উনাদেরও যে প্রতিষ্ঠিত অনেকেই হয়েছে, অনেক এটা কিছু প্রমাণিত বলেছে। হয়েছে। উনাদের নেত্রীর কতটুকু দাম উপজেলা নির্বাচনটা দেখলেই বোঝা যায়। উনার কথা একটা মানুষ শুনে নাই এই উপজেলা নির্বাচনে। তাহলে সেইখান থেকে বুঝেন যে কয় না আমাকে জুতায় গাছে তুলছে, আমি কিছুই মনে করিনি, মানির মান পাহাড় সমান। উনাদের অবস্থা হয়েছে এরকম, মানির মান পাহাড় সমান। উনাদেরকে বলা হয় যে রাফসান দা ছোট ভাই, বেনজির দা মেজো ভাই, আজিজ দা বড় ভাই, আর মেন যে পালের গুদা, উনার সম্পর্ক তো আসেই নেই। আমাদের টার্গেট এইসব বেনজির আজিজ অবসরপ্রাপ্তদের কি হলো সেটা নিয়ে আমাদের কথা না। কয় টাকা ফেরত আসলো, কয় টাকা গেল, আমাদের এই পালের গোদাটাকে আমাদের দরকার। সারা বাংলাদেশে, সারা বিশ্বে যে কিনা বাংলাদেশের গণতন্ত্রটাকে জঘন্যভাবে নস্যাৎ করেছে, তাকে দরকার। তাকে দরকার হলেই আপনি টাকা ফেরত আনেন, যেটাই আনেন। আপনার মনে আছে ইলেকশনের কিছুদিন কাকে আগে দরকার? বিএনপির কেন দরকার? আমাদের দরকার। আমি কিন্তু বিএনপির বাইরেও কিন্তু আমি এই দেশের নাগরিক। নিশ্চয়ই। এই দেশের নাগরিকদের পক্ষ থেকে বলছি, বিএনপি তো সব সময় এই দেশের নাগরিকদের, এই দেশের ভোটারদের ভোটাধিকার ফেরত আনার জন্য কাজ করে, এই দেশের মানুষদের জন্য কাজ করে, এই দেশের চোর ছেচর বাটপারদের জন্য কাজ করে না। সমাজ হাজার শেষ। কোটি শোনেন, লক্ষ কোটি চুরি করে 10 কোটি 5 কোটি টাকা বিদেশে কারোর নামে রেখে ফেরত আচ্ছা, আনলেই আচ্ছা, সরকার সেটা ক্ষমতায় তারেক হলে একটা রহমানের সময় টাকা শেষ, হয়ে 20 যায়। সেকেন্ড। সেটা তারেক রহমানের টাকা হয়ে স্বনির্ভর যায়। বিষয়ক বিএনপি নামক স্বনির্ভর বিষয়ক যাই বলেন না কেন আপনি, বিএনপি এতে আমার নামক কিছুই একটি আসবে যাবে বিরোধী না। দলের বিরোধী মহলের বক্তৃতা তো শুনলাম, 20 যে সেকেন্ড। দেশের আপনার সরকারি মহল শেষ। শেষ, এটার কোনো নাই, এটা পরিচয় গয়লা বন্ধ বেরিয়েছে। আপাতত আপনার বক্তৃতা শেষ পর্ব করেন। আমি আপনার একটা কথা বলি, যে দেশের 3 প্রধানমন্ত্রী বলেন কালো টাকা সাদা করে জরিমানা দিয়ে, তাদের অর্থমন্ত্রী আইনটা কালো বানাইছে, সাদা করে বুঝাইছে, জনগণকে বুঝাইছে, সেই কারণ দেশের তার আগে তো এটা কথা ছিল বলার না, কিছু আছে? সিস্টেম ছিল না। যারা যে দেশের 3 প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিজেকে দাবি করেন, তিনি ওয়াশিংটন টাইমস এর পত্রিকায় কলাম লিখে বলেছেন বাংলাদেশকে সাহায্য দিতে। অর্থাৎ কোনোভাবেই তারা ব্যক্তি যে দুর্নীতি দায় বাংলাদেশের সরকার শক্তি, নিচ্ছে না। বাংলাদেশের পক্ষে, এটা মানুষ বিশ্বাস করে না, যে কারণে তারা প্রাসঙ্গিকতা হারিয়েছে, জনগণ থেকে অনেক দূরে। অতএব এই কথাগুলো ষড়যন্ত্র করতে বেশি মানুষ লাগে না। আন্ডারে বসবাস করি, যে দেশের এমপিরা মরতে যায় ভারতে, যে দেশের এমপিরা জেলে যায়, জেলে যেতে যায় কুয়েতে। আপনি দেখেন এই টাইপের লোকদেরকে আমরা এমপি বানাই কুয়েতে। আপনার 18তে এই আজিজ বলছিল দুর্নীতির দায়ে আমার আসলে জীবদ্দশায় এত ভালো নির্বাচন আমি দেখি নাই। রাজনীতির উপরে বর্তায় কিনা সেটা নিয়ে এখনো প্রশ্ন থেকে গেল। 75-এর পরে এত ভালো ধন্যবাদ নির্বাচন নীলোফার দেখি নাই। চৌধুরী, মনীষা সিংহ রায়, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী পর্ব